নমস্কার, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মতন একটি আনকরা গ্রুপকে আপনারা এই অল্প কদিনেই যেভাবে ভালোবেসেছেন, যেভাবে আমাদের পাশে থেকেছেন, তাতে আমরা কৃতজ্ঞ, আমরা আপ্লুত। এভাবেই আমাদের পাশে থাকবেন। আর যদি আমাদেরকে সাহায্য করতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলটির মেম্বার হতে পারেন। তার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটনটি আছে তাতে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন। আমাদের মেম্বারদের জন্য আমাদের তরফ থেকে থাকবে নানান আকর্ষণীয় গিফটস। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আপনাদের প্রিয় এক হাসির চরিত্র প্যালারামকে। নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি করা টেনিদা আমাদের মনে একটা আলাদা জায়গা নিয়ে রয়েছে। সেই টেনিদার অন্যতম সাগরেদ হল প্যালারাম। কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় সেই প্যালারামকে কেন্দ্রীয় চরিত্র করে বেশ কয়েকটি গল্প লিখেছেন যেখানে টেনিদা নেই। কখনো সখনো হয়তো হাবুল সেন বা ক্যাবলা এস্টে গল্পের প্রয়োজনে, কিন্তু প্রত্যেকটি গল্পই প্যালারাম কেন্দ্রিক। তো সেই প্যালারাম চরিত গল্প বই গুচ্ছ থেকে আজ আপনাদের জন্য থাকবে দুটি গল্প। শুরু হচ্ছে প্রথম গল্প, অথ নিমন্ত্রণ ভোজন। পিস্তুত দাদা ফুচুদার ভূমিকায় ইন্দ্রনীল কুমার, বোনের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, গল্প পাঠে ও প্যালারামের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে রাজদীপ চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, প্যালারাম চরিতের অথ নিমন্ত্রণ ভোজন। পিস্তুত ভাই ফুচুদার সবই ভালো, কেবল নেমন্তন্নের নাম শুনলেই তাঁর আর মাথাটা ঠিক থাকে না। দিব্যি আছেন ভদ্রলোক, খাচ্ছেন, দাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, কোনো ঝামেলা নেই। এমন সময় হঠাৎ শুনতে পেলেন রাঘব মুখুজ্জের বাপের শ্রাদ্ধে নেমন্তন্ন করে গেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে ফুচুদার ভাবান্তর। দুদিন আগে থেকে খাওয়া কমিয়ে দিলেন, তারপর শুরু করে দিলেন ডন আর বৈঠকি। শরীর ভালো করা চাই, খিদেটাকে চাগিয়ে তোলা চাই, পরশময়ী পদী লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করে আনা যায় ততই লাভ। বর্ণনাটা শুনে মনে হতে পারে লোকটি ইয়া তাগড়া জোয়ান, বুকের ছাতি বুঝি 52 ইঞ্চি। কিন্তু ভুল, একদম ভুল। আমি শ্রীমান প্যালারাম মারুজ্জে, প্যালা জ্বরে ভুগি, বাসক পাতার রস আর চিরতা খেয়ে প্রাণটাকে ধরে রাখি। সুতরাং যারা আমাকে দেখনি তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার চেহারাটা কিরকম। কিন্তু বললে বিশ্বাস করবে না, সেই আমি স্বয়ং শ্রীমান প্যালারাম ল্যাং মেরে ফুচুদাকে চিৎপটাং করে দিতে পারি। অর্থাৎ ফুচুদা রোগা, একেবারে প্যাকাটির মতো। ঝাঁকড়া চুলওয়ালা মাথাটি দেখতে একটা খেজুর গাছের আগার মতো, আর পিলেতে ঠাসা পেটটা দেখলে মনে হয় কোনোদিন সেটা বেলুন হয়ে ভদ্রলোককে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। এই তো চেহারা, কিন্তু আহারের ক্ষমতাটি অসাধারণ। অত বড় পিলে সাম্রাজ্য পেটে নিয়ে লোকটা লুচি মন্ডাগুলো যে কোথায় রাখে এই একটা গুরুতর ভাবনার বিষয়। ক্লাসে অঙ্কের পরীক্ষায় আমি প্রায়ই গোল্লা খাই, তবু অনেক চিন্তা করে আমার মনে হয়েছে ফুচুদার পেটের পরিধি নির্ধারণ করার চাইতে স্কোয়ার রুটের অঙ্ক কষাও অনেক সোজা। এই ভদ্রলোকের পাল্লায় পড়ে একবার একটি নিমন্ত্রণ রক্ষা করেছিলাম। জীবনে অনেক দুঃখই ভুলেছি। এমনকি গত বছর খেলার মাঠে কাটা ঘুড়ির পিছনে ছুটবার সময় একটা নেড়ি কুকুর যে আমার বড় সাধের নতুন অ্যালবার্ট জুতো জোড়া আমসত্ত্ব ভেবে চিবিয়ে খেয়েছিল তা পর্যন্ত ভুলে যেতে রাজি আছি। কিন্তু ফুচুদার সঙ্গে নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে যে সাংঘাতিক দাগা পেয়েছিলাম, না, মরে গেলেও সে আমি ভুলবো না। থাকি মফস্বল শহর দিনাজপুরে, পড়ি জেলা স্কুলে। এমন সময় আমাদের দু ভাইয়ের পইতে হলো। আমি প্যালা আর মেজদা নেলা কানে বেল কাটার ফুটো নিয়ে নাক টিপে প্রাণায়াম করি আর পঞ্জিকা খুলে খুলে খুঁজি কবে সায়ং সন্ধ্যা নাস্তি। তোমাদের ভেতর যাদের পইতে হয়েছে তারা নিশ্চয়ই জানো যে এই সময় ব্রাহ্মণ বটুদের দামটা কিরকম বেড়ে যায়। পাড়ার বুড়িদের যত ফলদানের ব্রত সে তো আমাদের বাঁধা। 12 জন ব্রাহ্মণ ভোজনেও আমাদের ডাক পড়বেই। বেশ সুখেই ছিলাম, সন্দেহ কি। আমাদের এক আত্মীয় আছেন, নাম শ্যামানন্দ চৌধুরী, থাকেন দিনাজপুরের পরের স্টেশন বিরলে।
সেখানে যেন তার একটা কি ব্যবসা আছে। হঠাৎ শ্যামানন্দবাবুর শখ হলো তিনি তার বাবার বাৎসরিক শ্রাদ্ধে কয়েকজন ব্রাহ্মণ ভোজন করাবেন। বিরল জায়গাটি ছোট, একটি বাজার, খান কয়েক দোকান, একটি থানা। অনেক কুড়িয়ে পারিয়েও 9 জনের বেশি ব্রাহ্মণের সন্ধান সেখানে পাওয়া গেল না। সুতরাং শ্যামানন্দবাবু দিনাজপুর এলেন বাকি 3 জন ব্রাহ্মণের খোঁজে। আর জোগাড় করলেন কাকে কাকে বলতো? আমি পেলা, মেজদা নেলা আর পিস্তুত ভাই ফুচুদাকে। সেদিন বিকেলেই দেখলাম উঠোনে দাঁড়িয়ে ফুচুদা প্রাণপণে মুগুর ভাঁজছেন। সে একখানা দেখবার মতো জিনিস। পাড়ার যত কাক সেদিন সে ব্যাপার দেখে কা কা করে মাইল 3 দূরে পালিয়ে গেল। বেগুন খেতে বাঁশের মাথায় কেলে হাঁড়ি দেখলেও তাদের এত ভয় করে না। কিন্তু পরদিন সকাল থেকেই নামলো মুষলধারে বৃষ্টি। সারা বছরেও বোধহয় কোনোদিন এমন বেখাপ্পা বৃষ্টি নামেনি। আকাশের চৌবাচ্চাটা কি করে সেদিন ফুটো হয়ে গেছিল কে জানে। হর হর করে জল যে পড়তে লাগলো তার আর কোনো বিরামই নেই। আর অবস্থা দেখে ফুচুদা চোখ দিয়েও অমনি করে বর্ষা নামবার উপক্রম। আহা হা, বিরলের কই মাছ বিখ্যাত, তার 3টেতে সের হয়। তাছাড়া আগের দিন বিকেলে শ্যামানন্দবাবু দিনাজপুর থেকে যে পরিমাণ বাজার করে নিয়ে গেছেন তাতে ওখানে যে দস্তুর মতো একটা রাজস্বীয় যজ্ঞের আয়োজন করেছেন তাতেও সন্দেহ নেই। কিন্তু যা বৃষ্টি, স্টেশনে যাওয়া তো দূরের কথা, বাড়ি থেকে বেরোনো অসম্ভব। শুধু ফুচুদা কেন, আমাদের মনটাও খারাপ হয়ে গেল। 10টার ট্রেনে আমাদের যাওয়ার কথা। 9টা বাজতে না বাজতেই ফুচুদা ছটফট করতে লাগলেন। ইচ্ছেটা ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়বেন। আর থাকতে না পেরে ফুচুদা দরবার করতে গেলেন বাবার কাছে। মামা, ট্রেনের সময় তো হলো। বাবা ভয়ানক রাশভারী লোক। ছুটির দিন বসে বসে মোটাসোটা ফিলোসফির বই পড়েন, আর সেই সময় কেউ বিরক্ত করলে ভয়ঙ্কর চটে যান। ফুচুদার কথা শুনে তিনি বই থেকে মুখ তুললেন, চশমাটা নামিয়ে আনলেন নাকের একেবারে ডগাতে। শান্তভাবে প্রশ্ন করলেন, তাতে কি হয়েছে? বিরল তো যেতেই হয়। বাবা বললেন, ব্রাহ্মণ ভোজনের ব্যাপার না গেলে ভদ্রলোকের। মুখের কথাটা লুফে নিয়ে বাবা বললেন, ভদ্রলোকের স্বর্গত বাপের গলায় পিণ্ডি সেঁধবে না, এই তো? তা নয় সেঁধ হলো। এই বাদলার দিনে একবেলা উপোস করে থাকলেও তার ক্ষতি হবে না। ভেবেছ এই বৃষ্টির ভেতরে আমি তোমাদের বেরোতে দেব? তারপর ভিজে 3 জনের নিউমোনিয়া হলে ডাক্তারের কড়ি গুনবে কে? যাও, এখন ঘরে বসে লজিক পড়বে, বিকেলে আমি পরীক্ষা নেব। হাড়ির মতো মুখ করে ফুচুদা পালিয়ে এলেন। ছোট বোন আনি অত্যন্ত ফাজিল, বললে, ফুচুদা, একটা কোলা ব্যাগ মেরে উঠোনে চিৎ করে রাখো, এক্ষুনি বৃষ্টি ধরে যাবে। ফুচুদা দাঁত খিঁচিয়ে বললেন, যা যা। কিন্তু কপাল ভালো, হঠাৎ ঝাঁ করে বৃষ্টিটা থেমে গেল। আর কথাবার্তা নেই, ফুচুদা আমাদের 2 ভাইকে বগল দাবা করে সোজা ছুট দিলেন স্টেশনের দিকে। 10টার ট্রেন আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে। আরো আধ ঘন্টা পরে 11টার গাড়ি পাওয়া গেল। আত্মপ্রসাদের হাসি হেসে ফুচুদা বললেন, দেখলি তো ট্রেনটা কিরম পেয়ে গেলাম। আরে শাস্ত্রে কি বলে জানিস? ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ যে অবহেলা করে তাকে 64,000 রৌরব আর কুম্ভীপাক নরকে বাস করতে হয়। আমরা জিজ্ঞাসা করলাম, কোন শাস্ত্রে আছে ফুচুদা? ফুচুদা গম্ভীর হয়ে বললেন, পেটার্থ সংহিতায় লিখেছেন অগস্ত্য মুনি, দুনিয়ার সেরা পেটুক, এক চুমুকে সমুদ্রটাকেই জলপান করে ফেলেছিলেন। ট্রেনটা সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে, এমন সময় আবার বৃষ্টি। ফুচুদা বললেন, তা হোক, খায়েঙ্গে ইয়ে মরেঙ্গে, সাইক্লোন হলেও আজ কেউ আমাকে ঠেকাতে পারবে না। আহা, বিরলের কই আর রাধিকাপুরের চমচম, একখানা মণিকাঞ্চন যোগ যা হবে না। উস উস করে জিভে জল টেনে নিয়ে বাজ খাই গলায় ফুচুদা বিকট রাগিনী ধরলেন, যদি কুমড়োর মতো চালে ধরে রত, পান্তুয়া শত শত, আর ধানের মতো হতো মিহিদানা, বুদেয়া বুটের মতো,
আমি গালে ভরে তুলে রাখতাম গো। 10-12 মিনিটের পথ। বিরল স্টেশনে এসে যখন আমরা নামলাম তখন প্রবল বৃষ্টিতে চারদিকের কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। মোটা মোটা ধারায় অশ্রান্তভাবে জল পড়ছে আর বৃষ্টির রেণু মাঝে দমকা হাওয়া আসছে। কই মাছের সঙ্গে চমচমের মতো মণিকাঞ্চন যোগ হয়েছে। জামা কাপড়ের 1 ইঞ্চিও শুকনো নেই। ঠান্ডা হাওয়ায় আর বৃষ্টির জলে আমরা হি হি করে কাঁপছি। ফুচুদা বুক ঠুকে বললেন, ইসমে ক্যা হ্যায়, ধৈর্য চাই বুঝলি, ধৈর্য চাই। দেখ না বিদ্যাসাগর মশাই। নীতিমূলক গল্পটা শেষ হওয়ার আগেই ফুচুদার আর্তনাদ উঠল। আরে মোলো! দমকা হাওয়ায় ফুচুদার ছাতাটা বেমালুম উল্টে গেছে। আরে মোলো! প্রাণপণে ছাতায় চাপ দিয়ে ঠিক করতে গিয়েই মট মট দুটো শিকের গঙ্গা প্রাপ্তি। ধত্তর, যাত্রাটাই খারাপ। এতক্ষণে ফুচুদার স্বীকারোক্তি, কিন্তু দমবার লোক নন তিনি। বললেন, তা হোক, খাওয়াটা ভালো হবে, কি বলিস? বিরলের কই আর রাধিকাপুরের চম্পক। কিন্তু বাকি চমটা বলার আগেই দম, একেবারে আলুর দম। ফুচুদা কাদায় ভূত হয়ে গাত্রোত্থান করতে না করতেই আবার অধঃপতন। এঁটেল মাটিতে পা আর দাঁড়ায় না। দৃশ্যটা উপভোগ করব কি, ততক্ষণে 2 ভাই, আমি পেলা আর মেজদা নেলা, দুজনেই আছাড় খেয়ে পড়েছি। 5 মিনিট ধস্তাধস্তির পর 3 জনে যখন উঠে দাঁড়াতে পারলাম তখন কেউ কাউকে চিনা তো দূরের কথা, নিজেরাই নিজেদের চিনতে পারছি না। একটু আগে পেলারাম ছিলাম তাতে সন্দেহ নেই, কিন্তু এখন আমি কে? কাদায় যে অবস্থা হয়েছে তাতে তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন আমিও হতে পারি, মেজদার নেলাও হতে পারি, এমনকি ফুচুদা হওয়া আশ্চর্য নয় বোধ হয়। নিজের নিজত্ব সম্বন্ধে সজাগ হবার আগেই আবার পতন, আবার উত্থান, পুনরায় পতন। কখনো পরপর 3 জন, কখনো একসঙ্গে 2 জন, কখনো বা 3 জনই একসঙ্গে। পতন অভ্যুদয়ের সে কি বিচিত্র লীলা! আঘাত খেতে খেতে এখন আর ব্যথা পাচ্ছি না। আছাড় খাওয়াটা যেন নেশার মতো ধরেছে আমাদের। কারো মুখে আর কোনো কথা নেই। পড়ছি, উঠছি, আবার পড়ছি, যেন জীবনে আছাড় খাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। খানিক পরে পায়ের নিচে আবার শক্ত জমি পাওয়া গেল, আর মুখ খুলল ফুচুদার। উফ, কার মুখ দেখে উঠেছিলাম রে, একেবারে ত্রিভুবন দেখেই ছেড়ে দিলে। আচ্ছা, শোধ তুলবো কই। কথাটা শেষ হলো না, সঙ্গে সঙ্গে যেন ভোজবাজি। ধপাস ঝুপ করে একটা শব্দ, আর ফুচুদা ভ্যানিশ। আমি পেলা আর মেজদা নেলা, আমরা 2 ভাই নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারলাম না। সত্যি ফুচুদা নেই, কোথাও নেই। রাস্তার পাশে একটা ছোট নালা দিয়ে বর্ষার জল যাচ্ছে, শুধু তার উপরে একটা ছাতার বাঁট দেখা যাচ্ছে। আর জলে, স্থলে, অন্তরিক্ষে কোথাও নেই। ফুচুদা একেবারে হাওয়া। ভুতুরে কাণ্ড নাকি? আমরা 2 ভাই প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, ও ফুচুদা! নালার জলে বিরাট আলোড়ন। ওরে বাবা, কুমির উঠেছে নাকি? না, ভয় নেই, কুমির নয়, ফুচুদা উঠে এলেন। বৃষ্টির জলে যেটুকু বাকি ছিল নালার জল তা শেষ করে দিয়েছে। গা বোঝাই পাঁক, ঘাড়ে মাথায় এক রাশ পচা পাতা, নাকে মুখে ব্যাগাচির নৃত্য। ফুচুদা সে কি রূপ খুলেছে, মরি মরি। ফুচুদা হাঁপাতে হাঁপাতে বললেন, এক পাটি জুতোটা গেল। অনেক ডুবে ডুবে খুঁজলাম, বেটাকে কোথাও পাওয়া গেল না। না, কপালটাই খারাপ। তবু সব পথেরই শেষ আছে, আমাদের পথও শেষ হলো। নেমন্তন্ন বাড়িতে যখন পৌঁছলাম তখন আমাদের দেখে শ্যামানন্দবাবু আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ, এ কি হয়েছে? এসো এসো এসো, জামা কাপড় ছেড়ে ফেলো এক্ষুনি। তোমরা ভাবছো এত দুঃখের পরে খাওয়াটা বোধহয় ভালোই জমলো, কিন্তু হায় রে, তাহলে কি আর এ গল্প লেখবার দরকার ছিল? দুর্গা দুর্গতি দায়িনী কি কুক্ষণেই যে ফুচুদার প্রার্থনায় কর্ণপাত করেছিলেন, এ যাত্রাও তিনি আমাদের ভুলবেন না।
কই মাছের গামলাটা সবে আমাদের বারান্দার দিকে আসছে, আর সেদিকে তাকিয়ে জল জল করে উঠেছে ফুচুদার চোখ। এমন সময়, আরে দৌড় দৌড়, মার মার মার! শ্যামানন্দবাবু চেঁচিয়ে উঠেছেন, কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গেছে। কোত্থেকে একটা ঘিয়ে ভাজা কুত্তা তড়াক করে লাফিয়ে উঠেছে বারান্দায়। নতুন ব্রাহ্মণ, সবে পইতে হয়েছে। সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে আমরা উঠে পড়লাম। খাওয়া দাওয়ার পর্ব ওখানেই ইতি। ওই মাছের গামলা আবার অন্যদিকে ফুরে গেল। শ্যামানন্দবাবু হায় হায় করতে লাগলেন, কিন্তু ফুচুদার বুকে যে আগুন জ্বলছে তা কে নেভাবে কে? এবার আপনাদের জন্য আজকে দ্বিতীয় গল্প, বার্ড অফ প্যারাডাইস। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়। পান্নালালের চরিত্রে সুদীপ্ত সরকার, সাধু বাবার চরিত্রে মৃন্ময় মান্না, পাখির দোকানদারের চরিত্রে জয়দীপ চক্রবর্তী, মেজদির চরিত্রে মৌসুমী চক্রবর্তী, গল্প পাঠ প্যালারাম ও বাদবাকি চরিত্রে রাজদীপ চক্রবর্তী। শুরু হচ্ছে বার্ড অফ প্যারাডাইস। পান্নালাল আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললে, বুঝলি পেলা, দারুণ পাখি জোগাড় করেছি একখানা, যাকে বলে রাম পাখি। রাম পাখি? শুনেই আমার একটা রোমাঞ্চ হলো। তাছাড়া কি, এখনো কারোর কাছে ফাঁস করিনি, পরে তাক লাগিয়ে দেবো সবাইকে, দেখবি বাকিটা। বললুম, ধুর, রাম পাখি দেখে আর লাভ কি, চেখেই আসবো বরং। ওটা দেখার চাইতে চা খাই বেশি দরকার। সেটা বিউ পেটুক, 50 টাকা দিয়ে পাখি কিনলুম, উনি সেটা চাকবেন। তোর যেমন নোলা হয়েছে, এরপর হাতি রাতি খেতে চাইবি। এবার আমি দারুণ আশ্চর্য হয়ে গেলুম। 50 টাকা দিয়ে মুরগি কিনলি? বলিস কি রে? মুরগি? মুরগি কে বলেছে তোকে? পান্নালাল খ্যাক খ্যাক করে উঠল। বাহ, রাম পাখি মানে কি মুরগি নয়? নো নেভার, মানে সব পাখি সেরা। পান্নালাল আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললে, বার্ড অফ প্যারাডাইস। এবার আমার চোখ কপালে উঠল। বার্ড অফ প্যারাডাইস? স্বর্গের পাখি? তুই কি স্বর্গ থেকে কিনে আনলি? স্বর্গে কি এত সহজেই পাখি পাওয়া যায়? আর গেলেই কি কেউ ফিরে আসে? বলতে বলতে একটা গভীর সন্দেহ আমার মনে উকি দিল। সন্ধে ঘোর ঘোর হয়ে আসছে। দেশবন্ধু পার্কের এই কোণটা বেশ নির্জন, কাছাকাছি লোকজনও কাউকে দেখা যাচ্ছে না। আমার গাটা ছমছম করে উঠল। আমি করুণ সুরে বললুম, তুই ভূত টুত হয়ে যাসনি তো? তাহলে কিন্তু ভাই আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ব। ভূতকে আমি দারুণ ভয় পাই। পান্নালাল বললে, তুই তোর ভূত, ভূত হতে আমার বই গেছে, তোর মধ্যে এমন বেকুব কোথাও দেখিনি। আরে বার্ড অফ প্যারাডাইস পৃথিবীতেই পাওয়া যায়, খুব দামি পাখি, 5-7 হাজার টাকা দাম হয় এক একটার। তোর মাথা ভর্তি গোবর, তুই কিচ্ছু জানিস নে। 5-7 হাজার টাকা দাম? আমার চোখ এবার কপালে নয়, একেবারে চাঁদিতে গিয়ে উঠল। মেজদা বলেছে, মেজদা প্রাণী নিয়ে বই লেখে, জানিস তো। বিলক্ষণ। পান্নালালের মেজদা মোহনলালকে কে না জানে? দেখা হলেই জিজ্ঞাসা করবে, বলতো বাংলাদেশে কত রকম পাখি আছে, আফ্রিকায় কি কি বক আছে, চামচিকের সঙ্গে বাদুরের তফাৎ কোথায়? মোহনলালকে রাস্তায় দেখলেই পাড়ার ছেলেপুলে দৌড়ে পালায়। তার কথা অবিশ্বাস করবে এমন বুকের পাটা কার আছে? সেই পাখি তুই 50 টাকায় পেয়ে গেলি? তোর মেজদা কি বললে? এখনো দেখেনি, দুপুরবেলায় কিনে দারোয়ানের ঘরে লুকিয়ে রেখেছি, দেখলে তো নাচতে আরম্ভ করে দেবে। এমন সস্তায় পাখিটা পেলি? কোথায়? আরে তাই তো তোকে বলতে যাচ্ছি, অমন ভ্যাবলার মতো হা করে দাঁড়িয়ে আছিস কেন? বস ওই বেঞ্চটায়, সব খুলে বলি। পান্নালাল তার রাম পাখির রহস্য যা বললে সেটা এই। পান্নালালের যে বর্দি পাঞ্জাবে থাকে, সে কলকাতায় এসেছে কিছুদিন হলো। পান্নালাল বলেছিল ওর ফাউন্টেন পেনটা ভেঙে গেছে, তাই একটা নতুন পেন কিনে দিতে। বর্দির মেজাজটা খুব ভালো, ওকে 50 টাকা দিয়ে বলেছে,
তোর পছন্দ মতো একটা কিনে নিস। পান্নালাল কলম কিনতে যাচ্ছিল। রথের মেলার ভিড়ে ট্রামটা শিয়ালদা ছাড়িয়েই আটকে গেল। দুত্তর বলে নেমে পড়লেই দেখলে সামনে রং বেরঙের পাখি বিক্রি হচ্ছে। ভাবলো ওদের মুনিয়াগুলো মরে গেছে, একখানা মুনিয়া নিয়ে গেলে মেজদা খুব খুশি হবে। পাখির দর করতে যাচ্ছে এমন সময় এক সন্ন্যাস শেষে হাজির, মাথায় মস্ত জট, হাতে ইয়া এক চিমটে। সাধু বললেন, শোনো খোকা, ওসব পাখি কিনো না, ওগুলো চড়াই পাখি, রং মাখিয়ে রেখেছে। দোকানদার তো রেগে মেগে চেঁচিয়েই উঠল একেবারে। মিথ্যে বদনাম দিয়ে খদ্দের তাড়িও নি সাধু বাবা, ভালো হবে নি বলছি। সাধু তখন এমন ঝংকার ছাড়লেন যে পাখিওয়ালা ভয় কাট। সাধু বললে, চুপ রাও, রে 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 না রকি, এই অবোধ বালককে প্রতারণা, এক্ষুনি এই চিমটের ঘায়ে মাথা একবারে ভেঙে দেব। পাখিওয়ালা তখন হাত টাত কচলে বললে, মাইরি সাধু বাবা, সবগুলো চড়ুই নয়, মুনিয়াই রেখেছিলাম, কিন্তু দোর খোলা পেয়ে কখন দু চারটে চড়ুই রং মেশকে এসে ঢুকে পড়েছে। চড়ুইগুলো কেমন ধড়িবাজ হয় জানেনি তো। জানি বই কি, চড়ুইগুলো দোকানে গিয়ে রং কিনেছে, আয়নার সামনে বসে সে রং গায়ে মেখেছে, তারপর ভালো মানুষের মতো তোমার খাঁচায় এসে ঢুকে পড়েছে। পাষণ্ড বর্বর নরাধম, তোমার নরকেও জায়গা হবে না। পাখিওয়ালা তখন সাধুর পায়ে লম্বা একটা পেন নাম ঠুকলো, তারপর বললে, ঘাট হয়েছে বাবা, তোমায় চিনতে পারিনি। মুনিয়া বিক্রিত তো 12টা বাজালে, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে দুটো একটা টিয়া ময়নাও বেচতে পারবো না। এই নাও 5 শিকি পেন নামি, এখান থেকে কেটে পড়ে আমায় রেহাই দাও। তোমার মতো প্রবঞ্চকে 5 শিখাই আমি ফুৎকার নিক্ষেপ করি। চলে এসো খোকা, আমি তোমায় পাখি বেছে দিচ্ছি। সাধুকে পেয়ে পান্নালাল তো মহা খুশি, বললে, ভাগ্যিস আপনি ছিলেন, নাহলে এক্ষুনি আমায় ঠকিয়ে দিত। সাধু হঠাৎ পান্নালালের কানের কাছে মুখ নামিয়ে বললেন, তোমাকে আমি একটা পাখি দিতে পারি, 1000 টাকা তার দাম, চাও তো এক্ষুনি দিতে পারি। শুনে পান্নালালের তো মাথা ঘুরে গেল। 1000 টাকা দামের পাখি সাধু বাবার কাছে। পান্নালাল এইবারে বুঝলো পাগলের পাল্লায় পড়েছে। বললে, 1000 টাকা তো আমার কাছে নেই সাধু বাবা, সে পাখি কিনবো কি করে? চলি তাহলে, টাটা। কিন্তু তার আগেই সাধু বাবা তার হাত চেপে ধরেছেন। বললেন, ভাবছো পরিহাস করছি তাই না? টাকা তোমায় দিতে হবে না, সন্ন্যাসী আমি, টাকার কোনো প্রয়োজন নেই, এমনি ওটা আমি তোমায় দিয়ে দেব। বিশ্বাস হচ্ছে না? এসো আমার সঙ্গে। মনে খটকা ছিলই, তবু পান্নালাল গুটি গুটি সাধুর সঙ্গে এগোলো। খানিক দূর এগিয়ে একটা কানাগলির মধ্যে ঢুকলো দুজনে। এইবারে পান্নালাল আরো ভয় পেয়ে গেল। এই নির্জন কানাগলিতে সাধু যদি গালে থাবড়া দিয়ে পকেটের টাকা কড়ি সব কেড়ে নেয়, তাহলে? সাধু বললেন, বৎস মা ভই, ওই দেখো আমার শিষ্য জনার্দন পাখি নিয়ে বসে আছে। একটা রোয়াকের ওপর রোগা আর বিটে জনার্দন ছোট একটা বাঁশের খাঁচা কাপড়ে ঢেকে নিয়ে বসে আছে। পান্নালাল সামনে যেতেই এক মুখ দাঁত বের করে সে কাপড় তুলে খাঁচাটা দেখালো। ওফ, সে কি পাখি একখানা! ময়ূরের পেখমের মতো 7 রঙা ল্যাজ, হলদে, সোনালি, কালো, বেগুনি, কত রকমের রং। দেখে পান্নালাল একেবারে হাঁ। সাধু মিটমিট করে হেসে বললে, দেখছো কি, বার্ড অফ প্যারাডাইজ, যাকে বলে স্বর্গের পাখি, প্রশান্ত মহাসাগরের একটা নির্জন দ্বীপে থাকে। তোমাদের চিড়িয়াখানায় 2-1টা আছে বটে, কিন্তু এই জিনিস তারা চোখেও দেখেনি। জনার্দন ঝট করে খাঁচাটা ঢেকে ফেলেছে। পান্নালাল বললে, আপনি কোথায় পেলেন? যোগ বলে। আপনি আমার পাখিটা দেবেন? দেবই তো। দাম নেবেন না? এর দাম রাজা মহারাজারাও দিতে পারে না, তবে কালী করাল বদনীর পুজোর জন্য যদি কিছু দিতে চাও দাও, তোমার যা ইচ্ছে তাই দাও। বার্ড অফ প্যারাডাইজের কথা মেজদার মুখে শুনেছে পান্নালাল। ওই পাখি দেখলে ওহ, মেজদা তো নাচতে আরম্ভ করে দেবে।
পান্নালাল তক্ষুনি খালি ট্রাম ভাড়া রেখে 50টা টাকা সাধু থেকে এগিয়ে দিলে। সাধু বললেন, টাকা আমি স্পর্শ করি না, জনার্দনকে দাও। এরপরে আর অবিশ্বাসের কিছু থাকে? জনার্দনকে টাকাটা দিয়ে সাধুকে পেন নাম ঠুকে পান্নালাল খাঁচা নিয়ে ড্যাং ড্যাং করে চলে এলো। জনার্দন খিক খিক করে হেসে বললে, খুব দাম এনে দিলে খোকা বাবু। গল্প শেষ করে পান্নালাল বললে, সেই পাখি লুকিয়ে রেখেছি দারোয়ানের ঘরে। ভোজুলাল দেশে গেছে, ঘরটা খালিই আছে এখন। তুই আমার পরম বন্ধু, তোকেই আগে দেখাবো, তারপর মেজদাকে চমক লাগিয়ে দেবো। মেজদা বলে আমি একটা ইডিয়েট, আমার মগজে নাকি কিছুই নেই। আজ মগজটা দেখিয়ে দিচ্ছি। পান্নালালের বাড়ির কাছাকাছি গেছি, দেখি ওর মেজদা একটা লোকের সঙ্গে কি যেন কথাবার্তা বলছে। দেখেই পান্নালাল থমকে গেল, বললে, পেলা লোক? কি দেখবো? ওই যে লোকটা মেজদার সাথে কথা কইছে, দেখেছিস? ওই ঝোলা মতো গোপ, মাথায় টাক, ওই তো আমাকে রং করা চড়ি বেচতে চেয়েছিল। নিশ্চয়ই মেজদাকে ঠকাতে এসেছে। হারি আপ। পান্নালাল প্রায় দৌড়ে মেজদার কাছে গিয়ে হাজির, আমিও। মেজদা, ওর পাখি কিনো না, ভারী জোচ্চোর, ভীষণ ঠক। মেজদা আর সেই লোকটা একসঙ্গে চমকে উঠল। কি বলছিস আবল তাবল? জোচ্চর হবে কেন? এ তো রামলাল, বরাবর আমায় পাখি এনে দেয়। রামলাল না ছাই? এই তো দুপুরবেলায় মুনিয়া পাখি বলে আমাকে রং করা চড়ি পাখি গচাচ্ছিল। ভাগ্যি সাধু বাবা ছিল, নইলে। মেজদা বললে, তাই নাকি রামলাল? রোগ ঠকানোর ব্যবসা ধরেছে নাকি আজকাল? ঝোল্লা গোঁফ আর টাক নিয়ে লোকটা একেবারেই কাঁচুমাচু। হাত টাত কচলে লোকটা বললে, না 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 বাবু, না মানে এই একটু মানে আপনার ভাই বলে তো জানতুম না। কিন্তু রামলাল হঠাৎ যেন চমকে উঠল। খোকা বাবু, তুমি বার্ড অফ প্যারাডাইজ কেননি তো? এবার পান্নালাল তড়াক করে একটা লাফ মারল। তুমি জানলে কি করে? রামলাল এক গাল হাসল। আমি জানবো না? পাখি রং করা বিদ্যায় উনি তো আমাদের গুরুদেব। অমনি করে সাধু সেজে খদ্দেরকে ভোলান, তারপরে নিরিবিলিতে কোথাও নিয়ে গিয়ে 25, 30, 50, 100 একটা রং করা কাক বিক্রি করে দেন। তার পিঠের সঙ্গে সরু কালো সুতো দিয়ে কয়েকটা ময়ূরের পালক বাঁধা থাকে, আর গায়ে মাখানো খানিকটা লাল হলদে সোনালি রং। দুদিন পরেই রং উঠে যায়, ময়ূর পাখাও ঝরে যায়, বাস। মেজদা বললে, কি সর্বনাশ, এ যে দারুণ জোচ্চোর, পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। রামলাল বললে, পুলিশে পাত্তা পেলে তো। গুরুজি আজ কলকাতায় থাকেন, কাল কাঠমান্ডু। সেখানে হয়তো কাউকে একটা শকুন 200 টাকায় বেচে দিলেন, বলবেন এটা ফুজি আমার ঈগল। তা খোকা বাবু, গুরুজির হাতে তো পড়েছিলে দেখছি, ওরকম একটা ফুজি আমার ঈগল কিংবা বার্ড অফ প্যারাডাইজ কিনে বসনি তো? জানতুম না তুমি বাবুর ভাই, তাহলে তোমায়। পান্নালালের মুখের রং তখন বার্ড অফ প্যারাডাইজের মতো ঘন ঘন বদলে যাচ্ছে। এবার সেটা কাকের মতো কালো হয়ে গেল। পান্নালাল তখন ভ্যাঁ করে কেঁদে উঠতে গিয়ে চ্যাঁ করে চেঁচিয়ে উঠল, কখনো না, আমায় কখনো ঠকাতে পারিনি। এত বোকা পেয়েছে নাকি আমায়? বলেই বাড়ির ভেতর টেনে দৌড়। মেজদা আর রামলাল বোকার মতো হাঁ করে চেয়ে রইল। আমিও কি আর দাঁড়াই? বেচারা পান্নালাল, হাজার হোক বন্ধু তো বটে। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে, যদি প্রাণ খুলে হেসে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর দয়া করে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আবার আমরা ফিরব আগামী সপ্তাহে নিয়ে একটি নতুন গল্প। আজ গল্প পাঠে ছিল ইন্দ্রনীল, সুদীপ্ত, মৃন্ময়, জয়দীপ, মৌসুমী ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্পের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।